আলেকজান্ডার দ্য গ্রেটের নাম তো আপনারা সকলেই শুনেছেন, আর তার রাজকুমার পোরাসের প্রসিদ্ধ লড়াই সম্পর্কে তো আপনারা জানেনই। কিন্তু কখনো কি আপনাদের মনে এমন প্রশ্ন এসেছে যে আলেকজান্ডার নামের লোকটি কি সত্যিই বাস্তব নাকি কেবল একটি কাল্পনিক পাত্র? আজ পর্যন্ত এমন কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়নি যা প্রমাণ করে দেবে আলেকজান্ডার নামের রাজ সত্যিই ছিলেন। আলেকজান্ডার সম্পর্কে আমরা যা জানি তা কেবল কিছু ঐতিহাসিক সাহিত্য থেকে, যার তার মৃত্যুর 300 থেকে 400 বছর পর তিনজন ইতিহাসবিদ স্ট্র্যাবো, আরিয়ান এবং প্লুটার্ক এর দ্বারা লেখা হয়েছিল। কিন্তু আমরা কেউই তাকে কাল্পনিক পাত্র বলে মানি না, বরং আমরা তাকে একজন ঐতিহাসিক পাত্র বলেই মানি। আমি তার অস্তিত্বের উপরে প্রশ্ন তুলছি না, এতে কোনো সন্দেহ নেই যে আলেকজান্ডার দ্য গ্রেট সত্যিই ছিলেন। আমি শুধুমাত্র এটা বলতে চাচ্ছি, আমরা খুব সহজেই পশ্চিমী ইতিহাসবিদদের উপর ভরসা করে নিই, কিন্তু যখন কথা আসে আমাদের দেশের, আমাদের ইতিহাসের, তখন প্রশ্ন শুরু হয়, এবং যা আসে ধর্ম থেকে এবং মজহব থেকে। হাজারেরও বেশি চরিত্র সম্পন্ন মহাভারতকেও আমরা কাল্পনিক ঘটনা হিসেবে ভাবি। কিন্তু আজকে আমি আপনাদের সামনে এমন কিছু দিক তুলে ধরব যা প্রমাণ করে দেবে মহাভারত কোনো কাল্পনিক ঘটনা নয়, বরং আমাদের ভারতবর্ষের এক অবিবর্ণীয় ইতিহাস। মহাভারত যদি কোনো কাল্পনিক ঘটনাই হতো, তাহলে এর লেখকেরা একে মহাকাব্য না বলে গাথা বলতেন। মহাভারতে রাজা মনুয়ের বংশের 50-এর উপরের রাজার ঘটনা বর্ণিত আছে। রাজা পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র এই বংশেরই ছিলেন। মহাভারত কোনো কাল্পনিক ঘটনা হতো, তাহলে লেখকেরা পুরো বংশ সম্বন্ধে বলার বদলে কেবল 5 এবং 10 রাজা সম্বন্ধেই লিখতেন। এই কাহিনীতে যদি শুধু 10 বা 20 জন চরিত্র হতো, তাহলে এই কাহিনীর উপর প্রশ্ন তোলাই যেত। কিন্তু মহাভারতে এমন অজস্র চরিত্র রয়েছে, অজস্র ঘটনা রয়েছে, যার অস্তিত্ব বিভিন্ন স্থানে পাওয়া গিয়েছে। দুষ্যন্ত এবং শকুন্তলার ছেড়ে ভরতের নাম অনুসারে ভারত দেশের নাম পড়ে, আর ভরতের বংশের বিবরণ মহাভারতেও আছে। রাজা পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র এদেরই বংশ ছিলেন। ভারত দেশের অস্তিত্বই মহাভারতের সবথেকে বড় প্রমাণ। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজা ছিলেন। মহাভারত অনুযায়ী এই শহর জলমগ্ন হয়ে গিয়েছিল। হাজারেরও বেশি বছর ধরে দ্বারকাকে আমরা একটি কাল্পনিক নগর হিসাবেই মানতাম। কিন্তু অনেক বছরের পরিশ্রমের পর ভারতের খোঁজকর্তারা 1980 সালের দরুন সমুদ্রের মধ্যে 560 মিটার লম্বা দৈর্ঘ্যের দ্বারকায় দেওয়ালের খোঁজ পেয়েছিলেন। আমরা সকলেই জানি মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্রে হয়েছিল, যা বর্তমানে হরিয়ানার এক জেলাতে আজও অবস্থিত। বলা হয় যুদ্ধতে রক্তের বন্যা বয়ে যাওয়ায় মাটির রং লালে পরিণত হয়ে গিয়েছিল, আর মৃত্তিকার এই লাল রং আমরা এখনও সেখানে দেখতে পারব। মহাভারতে ভারতের 35টিরও বেশি শহর সম্পর্কে বর্ণনা দেওয়া রয়েছে, যা আজও আমাদের মধ্যেই অবস্থিত। হস্তিনাপুর আজ উত্তরপ্রদেশ রাজ্যের মিরাট জেলা, গান্ধার আজ আফগানিস্তানের কান্ধার, এবং ইন্দ্রপ্রস্থ হলো আমাদের বর্তমান ভারতের রাজধানী দিল্লি। আজ শ্রীকৃষ্ণের দ্বারকাও আজ গুজরাট রাজ্যের একটি জেলা। এমনই আরও একটি প্রমাণ পাওয়া যায় নাগাল্যান্ডের দিমাপুরে, যেটিকে একসময় হিড়িম্বাপুর নামেও জানা যেত। এই স্থানে মহাভারতের সময় হিড়িম্বা রাক্ষস এবং তার বোন হিড়িম্বা বাস করত। এটা ওই স্থান যেখানে ভীমের সঙ্গে হিড়িম্বা বিবাহ করে। এখানকার লোকেরা নিজেকে ভীমের পত্নী হিড়িম্বার বংশধর বলেই মনে করে। এখানে আজও হিড়িম্বাকা বাড়া দেখতে পাওয়া যায়। এই স্থানে পাণ্ডবরা বনবাসের অনেকটা সময় কাটিয়েছিল। মানালিতে ভীমপত্নী হিড়িম্বা এবং ঘটোৎকচের মন্দির এখনও অবস্থিত আছে, এবং এর থেকেও চমকে দেওয়া একটি প্রমাণ এখানে দেখতে পাওয়া যায়, যা হলো বড় বড় দাবা খেলার গুটি,
যা দিয়ে ভীম এবং তার পুত্র ঘটোৎকচ দাবা খেলতেন। মহাভারতকে সত্য প্রমাণ করার আরও একটি প্রমাণ হিমাচল প্রদেশে হামিরপুরে অবস্থিত, যেখানে পাণ্ডুরা পাথরের চক্রব্যূহ বানিয়ে সেটিকে ভাঙার পন্থা অভ্যাস করতেন। চক্রব্যূহ ভাঙার পন্থা কেবল অর্জুনেরই জানা ছিল, কিন্তু গুরু দ্রোণাচার্য যদি চক্রব্যূহ তৈরি করত তাহলে তা ভাঙার প্রক্রিয়া সবারই জানা থাকা ভালো। ঠিক এই কারণেই অর্জুন এখানে চক্রব্যূহ ভাঙার অভ্যাস করতেন। মহাভারতে একটি ঘটনা বর্ণিত আছে, যেখানে দুর্যোধন এবং শকুনি মামা মিলে একটি লক্ষ্যগ্রহ তৈরি করেছিলেন, মানে তাড়াতাড়ি জ্বলে যাওয়া একটি মহল, এবং ওই মহলে পাণ্ডুদের পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু পাণ্ডুরা লক্ষ্যগ্রহকে নিজেরাই আগুন লাগিয়ে একটি সুড়ঙ্গের সাহায্যে বাইরে বেরিয়ে এসেছে। মহাভারতে যে লক্ষ্যগ্রহের বর্ণনা দেওয়া রয়েছে সেটি উত্তরপ্রদেশের বাগপথের পারনামা গ্রামে অবস্থিত। এই গ্রামকে মহাভারতের আমলে বারনাপথ বলা হতো। এই স্থানটি মিরাটের হস্তিনাপুর থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখন তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও এই রহস্যের উপর থেকে পর্দা ওঠানোর চেষ্টা করছে। মহাভারতে ভরপুর অস্ত্র ও বিমানের উল্লেখ মেলে, যেগুলোর অস্তিত্বের বিভিন্ন প্রমাণও মিলেছে। আমরা মৌর্য বংশের মতো বংশকে ঠিক এই কারণেই মানি কারণ সেগুলি ইউনানি ইতিহাসের সমকালীন। কিন্তু ইউনানিদের আগে আমাদের ভারতবর্ষের কি কোনো ইতিহাস ছিল না? আমরা এই কারণেই সেগুলিকে বিশ্বাস করি না, কারণ সেই সময় অর্ধেক পৃথিবী পড়ালেখায় জানতো না। 300 বছর আগে আমাদের ইতিহাসের উপরে বিশ্বাস করতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু কিছু বছর ধরে কিছু বিচার বুদ্ধি সম্পন্ন লোক আমাদের ইতিহাসের উপর প্রশ্ন তুলতে বাধ্য করছে। আমি এটা জানি না যে আপনাদের বিশ্বাস হচ্ছে কিনা, কিন্তু আমার তো এটাই মনে হচ্ছে মহাভারত কেবল কোনো কাল্পনিক ঘটনা হতে পারে না, বরং এটি একটি ঐতিহাসিক অবিস্মরণীয় কথার অবিস্মরণীয় চিত্রণ। এখন এটি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আপনারা এটিকে কাল্পনিক বলবেন বা ইতিহাস। এটা মাথায় রাখবে যে এখন যেটাকে আমরা ইতিহাস বলছি, ভবিষ্যতে হয়তো সেটি কাল্পনিক কথা হিসাবেই জানা যাবে। আর এখন যেটাকে আমরা কাল্পনিক বলছি সেটা হয়তো কোনো সময় আমাদেরও ইতিহাস ছিল।